কল কেটে গেল। একতলা বাড়িটি বারান্দার তাকিয়ে থাকা চোখ জোড়া নত হয়ে এলো। আরও মিনিট 10 অপেক্ষা করে বাড়ির পথে পা বাড়ালো শামীম। প্রতি রাত দেরি করে বাসায় ফেরা একমাত্র কারণ এই বাড়ির মেয়েটি, তার প্রশান্তি। বাড়িতে যেন নিয়মিতভাবে ঝামেলা হওয়া চাই। বাড়ির পুরো নিয়মটাই যেন বদল ঘটল। প্রথম থেকেই ঝগড়া বিবাদ নিয়ে যে বইয়ের রেকর্ড ছিল, সেই রেকর্ড রীতিমতন বড় বউ ভেঙে গুঁড়ো করে দিয়েছে। সর্বদা শান্ত থাকা বউটা আজ শাশুড়ির সাথে উচ্চবাচ্য করছে। স্বামী স্ত্রীর মধ্যকার বিবাদ সামলাতে না পেরে শাশুড়িকেই দোষী করল লিলি। নাসিমা বেগমের বাজখাই গলা শোনা যাচ্ছে। সংসার গড়ে দিয়েছি, স্বামীকে আঁচলে বাঁধতে পারো না। কেমন মেয়ে তুমি? তোমার লজ্জা হওয়া উচিত। প্রত্যুত্তরে লিলির উগ্র কণ্ঠ। লজ্জা আপনার হওয়া উচিত। না নিজে মানুষ হতে পেরেছেন, আর না ছেলেকে মানুষ করতে পেরেছেন। ছি, সেই মহিলার আবার বড় গলা। লিলিকে সাপোর্ট দিয়ে দাঁড়ানোর মতন এই বাড়িতে কেউ নেই ভেবে সর্বশক্তি দিয়ে হাত ওঠালেন। থেমে যেতে হলো নাসিমা বেগমকে। সেই হাত রোধ করল লিলি নিজেই। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, একদম গায়ে হাত তোলা স্পর্ধা দেখাবেন না। আমাকে আপনি পেটে ধরেননি, তাই যা ইচ্ছে তাই করতে পারেন না আমার সাথে। লিলি বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। নাসিমা বেগম সাহস সঞ্চার করেও যেন করতে পারছেন না। সর্বদা ততস্থ হয়ে থাকছেন। স্বামী সন্তান সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। উষাকে নিজে কর্ম দ্বারা শত্রু বানিয়েছেন। আজ লিলিও তার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। অপমানের লজ্জায় ঘর ছেড়ে বের হলেন না। শামীম কাজে থাকবে জেনেও উষার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। ফোন হাতে মেসেজ করলো। জন্স কি করে? মিনিট 5 পরে ফিরতি বার্তা এলো টুংটাং শব্দে। বার্তা ওপেন করেই ভেবাচাকা খেয়ে গেল উষা। শামীম লিখেছে, কাঁথা সেলাই করি। বাড়ি আসার সময় তোমার জন্যেও এক গাদা কাঁথা সেলাইয়ের অর্ডার নিয়ে আসবো। আপাতত কাজ না থাকলে ডাল চাল একত্র করে গুনতে শুরু করো। উষা দাঁত কিরমির করে বলল, ব্যাটা আনরোম্যান্টিক। অফিস যাওয়ার পূর্বে ভারী অবাক হলো শামীম। সাথে মিষ্টি ভালো লাগার পরিমাণ ছিল প্রকট। দীর্ঘ সময় গোসলে ব্যয় করে বের হলো। তার ড্রেসের সাথে নতুন একটি শুভ্র রঙা শার্ট। রঙটা তার বরাবরই পছন্দের তালিকায় প্রথম। শার্টে হাত বুলিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো উষার দিকে। প্রত্যুত্তরে উষা মিষ্টি হাসি, তীব্র উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল। তার চোখ মুখে প্রবল আগ্রহ, উৎফুল্ল মেজাজ। তা লক্ষ্য করে অমায়িক হাসল স্বামী। প্রিয়দের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে? কবে কিনলো, কোথা থেকে কিনলো, এসব কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। নিঃশব্দে গায়ে জড়িয়ে নিল। উষা ফের জিজ্ঞাসা করল, বললেন না যে কেমন লেগেছে, পছন্দ হয়েছে আপনার? ভীষণ। শামীমের এই ছোট্ট জবাবে চোখে মুখে খুশি ঝিলমিল করে উঠল। বোতাম থেকে শামীমের হাত সরিয়ে তার চিকন দুটো হাত জায়গা করে নিল। একটি একটি করে সবগুলো বোতাম বেশ সযত্নকারে মিলিয়ে দিল। সম্পূর্ণ একবার পরখ করে বলল, আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে। শামীম দুষ্টু মিষ্টি হেসে জবাব দিল, আমি জানি, অনেকের দৃষ্টিতে আমি দেখতে ভীষণ নজর কাড়া। সঙ্গে সঙ্গে উষার ঠোঁট বাঁকালো। ইস, নিজেই নিজের কত প্রশংসা করেছে। নির্ঘাত আবার পছন্দে কেনা শার্ট পরেছেন বিধায় একটু ভালো দেখাচ্ছে। নতুবা আমি ছাড়া কোন মেয়ে আসতো আপনার কাছে? তাছাড়া খুব আনরোম্যান্টিক পারসন আপনি। গতকাল কি মেসেজ পাঠালেন? শামীম হাসছে, শব্দহীন হাসি। উষাকে অপ্রভিত করে তোলার কঠিন উদ্দেশ্যে নেমে পড়ল। দূরত্ব কমিয়ে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করল। উষার সান্নিধ্য এসে কানের পাশে একগাছি চুল সরিয়ে গভীর ঘর লগা গলায় বলল, আমি কতটা রোমান্টিক সেটা তোমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। মৃদু লজ্জায় আড়ষ্ট উষা সরতে গিয়েও বাঁধা পড়ল। আলতো চুম্বন পড়ল কানের একটুখানি নিচে। নিচু সরে ফের জবাব, আমি ছাড়া এই জেদ কেউ সহ্য করবে না। উষা ঘোর প্রতিবাদ জানিয়ে বলল, দেখা যাবে। আজ থেকে শামীম নামের সফটওয়্যার ডিলিট। ঠোঁট বাঁকিয়ে শব্দহীন হেসে শামীম বলল, সমস্যা নেই, একটু পরেই শামীম নামক সফটওয়্যার লোডিং হবে। ইনস্টলও দেবেন মিসেস উষা। আমার আর খেয়ে পড়ে কাজ নেই। আমি ছাড়া সব কাজ বাদ। জানতো লেট হলে আমার দোষ পড়বে।
উষাকে ছেড়ে ঝটপট তৈরি হয়ে নিল শামীম। ক্লাস না থাকায় বাসায় থাকতে হলো উষাকে। রিয়া ক্লাসের তাড়া দিয়ে বাসা থেকে বেরিয়েছিল। আপাতত বাসায় লিলি, নাসিমা বেগম আর উষা ছাড়া কেউ নেই। রান্নাবান্নার সংসারে কোনো কাজই নাসিমা বেগমের ধ্যান নেই। সর্বদা গম্ভীর হয়ে থাকছেন, মুখে সেই পূর্বের হাসির ছটার দেখা যায় না। অথচ আগে এই বাসায় উষা আসলেই নাসিমা বেগমের এক গাল হেসে তাকে জড়িয়ে ধরতেন। মামুনি মামুনি বলে মুখে ফেনা তুলে ফেলতেন। উষা কি ভেবেছিল সেই মায়াময়ী নারীর পিছনের রূপ এমন কুৎসিত হতে পারে যে যতটা করবে ততটা ফল উপরওয়ালার কাছ থেকেও ভোগ করতে হবে। রাহাত মায়ের সাথে কথা বলে না, আর নাসিমা বেগম নিজেই শামীমকে এড়িয়ে চলেন। তিনি মনে করেন শামীমের প্রতিবাদের পিছনে উষার কলকাঠি নড়ছে। নাসিমা বেগম যেহেতু রান্নাঘরে আসলেন না, উষা নিজে থেকেই রান্না করে। প্রতিদিন খাবারের স্বাদ একই রকম ভালো হয় না সে বুঝতে পারে, তবে কারোর কাছ থেকে এখনও পর্যন্ত কিছুই শুনতে হয়নি। দুদিন আগেই একটা তরকারিতে লবণ বেশি হয়েছিল। রিয়া খেয়ে বলেছিল, একটুখানি লবণ বেশি হয়েছে। খাবার প্লেটে হাত চালাতে চালাতে শামীম গম্ভীর স্বরে জবাব দিল, সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ব্যাস, আর কোনো কথা হয়নি। রিয়ার কথা যতটা অপরাধ বোধ কাজ করেছিল, শামীমের কথায় তার চেয়ে বেশি ভালো লাগলো উষার। কি সুন্দর তাকে সাপোর্ট দিল। অথচ আমার কারো কাজ ভালো না লাগলে তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা না দিয়েই বলি, তোমাকে দিয়ে হবে না। রান্নাঘরে কাটাকুটি করার মাঝে লিলির আগমন। দুজনের মধ্যে কোনোরূপ বাক্য ব্যয় হলো না। উষাকে কাটাকুটি করতে দেখে ভাতের পানি সে নিজেই বসিয়ে দিল। নীরব কাজ চলল। রান্না প্রায় শেষের দিকে। চুলা থেকে ভাতের পাতিল নামাতে গিয়ে অসাবধানতায় লিলির হাত থেকে পাতিল পড়ে গেল। ভাত আর মার ছিটকে পড়ল চারিদিকে। এর অনেকটা অংশ উষার পায়ের উপর পড়তেই লাফিয়ে উঠল সে। পায়ের পাতা ভীষণ জ্বালা করতেই দ্রুত পায়ে পানি ঢালল। উত্তপ্ত ভাতের তাপে বেশ ভালোভাবে লাল হয়ে উঠল পায়ের পাতা। বিষয়টি লিলি অনিচ্ছাকৃত ঘটালেও এমন অপ্রত্যাশিত অপরাধে তার কোনো অনুশোচনা নেই। যেন এমন কিছুটা তার মনটা বিশাল বড় তৃপ্তি পেল। উর্মিকে কিছু করতে না পেরে উষাকে দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটালো। সব কিছু ওভাবেই রেখে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল উষা। ঘর থেকে টুথপেস্ট খুঁজে পায়ে প্রলেপ লাগিয়ে নিল। তবুও যেন জ্বালা কমছে না, তাই তীব্র ঝাঁকুনি দেওয়া ঠান্ডার মধ্যেই ফ্যান চালু করে দিল। শরীরের ঠান্ডা অনুভূত হতেই ফ্যান বন্ধ করে চোখ বুজে রইল। ঘণ্টাখানেক সময় ওভাবেই স্থির পড়ে রইল। অতঃপর গোসল শেষে নামাজ শেষ দিয়েই খাবার টেবিলে আসলো। সব কিছু গোছানো, বাকি রান্না লিলি নিজেই করে নিয়েছে। চুপচাপ খাবার খেয়ে উঠলেও পায়ের ব্যাপারে লিলিকে কোনো রূপ প্রশ্ন করল না উষা। বহুদিন পর অভিলেষণীয় মানুষটির সঙ্গে দেখা হলো রিয়ার। নিত্যদিনের ফোন আলাপ, টুকটাক বার্তা আদান প্রদান করেই কাটিয়ে দিত প্রেমময় মুহূর্ত। 2 বছরের সম্পর্ক তাদের। দেখা সাক্ষাৎ হয়েছে বেশ কয়েকবার। তানভীরের সাথে দেখা করে বাড়ির পথে রওনা হতেই কারো অবয়ব দেখে থেমে গেল। আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করতেই স্পষ্ট হলো বলিষ্ঠ শরীরের আর মুখের গঠন। রাহাতকেই দেখা যাচ্ছে কোঠের বাইরে। বারবার হাত ঘড়ি চেক করাটাই জানান দিচ্ছে সে কারোর অপেক্ষায় আছে। কিন্তু এখানে তার কী কাজ থাকতে পারে? কোনোভাবে ভাবির সাথে সম্পৃক্ত নয় তো? পাশে তানভীর থাকে আর এগিয়ে যেতে পারল না। দ্রুত স্থান ত্যাগ করলো। চৌকাট মারিয়ে ঘরের পথে পা রাখতে পিছন থেকে ডাক পড়ল। থামতে হলো তাকে। এভাবে উষা তাকে ডেকেছে ভেবে ভারী আশ্চর্য হলো রাহাত। পুড়ে যাওয়া পা নিয়ে রাহাতের মুখোমুখি হয়ে উষা বলল। রাহাত উৎসুক হয়ে জানতে চাইল। পুড়ে যাওয়া পায়ের দিকে ইশারা করলো উষা। ভ্রু কুচকে তাকালো রাহাত। পা পড়লো কিভাবে? উষার নির্লিপ্ত জবাব। আপনার স্ত্রীর হাতে থেকে পাতিল পড়েই আমার পায়ের এই অবস্থা। তবে ওনাকে দেখে মনে হলো বেশ খুশি হয়েছেন তিনি, তাই আপনাকে একটা ব্যাপারে সাবধান করতে এসেছি। পরের বার আমিও এমন পুড়িয়ে দিতে পারি, তখন যেন প্রতিবাদী হতে না দেখি আপনাকে। তপ্ত শ্বাস ছাড়ল রাহাত। উষাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, তুমি সাবধানে চলাফেরা করো, আমি দেখছি লিলির ব্যাপারটা। ঘরে ঢুকে বেশ শব্দ করে ফোন ওয়ালেট ছুঁড়ে মারল রাহাত। নির্বিকার ভঙ্গিতে ফোন চালিয়েছে লিলি। ওয়ালেট এসে তার হাতের উপর পড়ল। মুহূর্তেই তিতে উঠল সে। সমস্যা কি আপনার? এমনিতেই মেজাজ গরম ছিল রাহাতের। লিলিকে প্রশ্নবিদ্ধ হতেই হতো। তার উপর সে উচ্চস্বরে কথা বলছে। দ্বিগুণ রাগ নিয়ে দাঁতের দাঁত চাপল রাহাত। হিংস্রতা ঢেলে বলল,
এই মেয়ে, সমস্যা কি তোমার? বিনা অনুমতিতে আমার লাইফে ঢুকে পড়েছো, এখন আবার উষার সাথে কি শত্রুতা তোমার? রাগে থরথর করে শরীর কেঁপে উঠল লিলির। উত্তেজিত হয়ে বলল, দরদ লাগছে প্রাক্তন শালির জন্য, তাই না? আমার লাইফটা তোরা নষ্ট করেছিস, তোরা মা ছেলে মিলে, তাতে কিছু যায় আসে না, তাই না? তুই তুকারি করায় মাথায় রক্ত চড়ে গেল। মাথার রগগুলো দপদপ করে উঠল। লিলির হাতের মুঠো বেশ শক্ত করেই মুচড়ে ধরে ঘর থেকে বের করে দিল। দরজা লাগানোর পূর্বে একবার শাঁসিয়ে বলল, এই ঘর তোর জন্য নয়, আজ ঘর থেকে বের করেছি, কিছুদিন পর আমার লাইফ থেকে ছুড়ে ফেলবো। সব বন্দোবস্ত করাই আছে, শুধু সময়ের অপেক্ষা। মুখের ওপর দরজা পড়ল বেশ শব্দ করে। লিঠাই দাঁড়িয়ে রইল। বুঝতে পারল সুখের খোঁজে পা বাড়িয়ে দ্বিতীয়বার পাপ করে ফেলল, খুব বড় পাপ। শীতের রাতে কম্বলের নিচে ছাড়া কোথাও যেন এক ফোঁটা শান্তি নেই। শামীম ফ্রেশ হয়ে কম্বলের নিচে ঢুকে পড়ল। পা লাগলো উষার পুড়ে যাওয়া পায়ে। সাথে সাথে মৃদু শব্দ চেঁচিয়ে উঠল উষা। আহ শামীম বোকার মতন চেয়ে থেকে বলল, কি হলো? কিছু না। পায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেখল শামীম। চোখ মুখে রাজ্যের বিস্ময় প্রকাশ করে বলল, পায়ের এই অবস্থা কেন? ভাতের পাতিল ছিটকে পড়েছে। কিভাবে কাজ করো? তাছাড়া তোমাকে একা হাতে সব করতে কে বলে? স্টুপিড কোথাকার। টুথপেস্ট। শামীম উঠে পড়ল। রিয়ার ঘর থেকে মলম হাতে প্রবেশ করলো। আলতো হাতে যত্ন করে মলম লাগিয়ে দিতেই বেশ বকাবকি করলো উষাকে। উষা আর চোখে তাকিয়ে বলল, পা না পুড়লে কি আপনি এত যত্ন করে মলম লাগিয়ে দিতেন? মলম লাগানো শেষ করে শান্ত চোখে তাকালো শামীম। বলল, পায়ে কি দিয়েছ? এমনিতে আমি তোমার যত্ন নেই না? না, সেটা বলিনি, এখন তো এক্সট্রা যত্ন পাচ্ছি। উষাকে উল্টো দিকে ঘুরিয়ে পিছন থেকে এক হাত বাড়িয়ে দিল। আষ্টে পিষ্টে জড়িয়ে বলল, এত কাজ করতে হবে না তোমায়। আর যার যতটুকু কাজ সে ততটুকুই করবে। পুনরায় এমন ভুলভাল কাজ করলে ঘর থেকে বের করে দেব। তখন রিয়ার সাথে থাকবে তুমি। প্রতিবাদ করে উঠল উষা। ইস, শখ দেখে বাঁচি না। কার ঘর থেকে বের করবেন? এই ঘরের মালিক এখন আমি। বাইরে গিয়ে ভাব দেখাবেন। চোখ ছোট ছোট করে ফেললো শামীম। পরক্ষণেই বলল, ঘর কেন, ঘরের রাজাও আপনার। এবার ঘুমিয়ে পড়ুন। রাহাত এক অভাবনীয় কাজ করে বসলো। এতদিন উর্মির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকলো, আজ সাহস নিয়ে বাড়িতে ঢুকেই পড়ল। যে সে দাবি নয়, একেবারে নিজের বউ নিয়ে যাওয়ার দাবি নিয়ে প্রবেশ করলো। মোস্তফা সাহেব চেহারায় রক্তিম হয়ে উঠল। এটা কি কোনো ছেলেখেলা নাকি যে বউ নিয়ে যাব বললেই হলো? সূর্যের ক্ষীণ আলো খোলা জানলা দিয়ে প্রবেশ করেই রঙের কার্পেটে লুটোপুটি খাচ্ছে। শুভ্র রঙা পর্দাগুলো মৃদুমন্ত বাতাসে একটুখানি দুলছে। দিন পঞ্জিকার পাতা গুনল উর্মি। আজ 25শে ডিসেম্বর, বিচ্ছেদের 30তম দিন। তার অ্যাক্সিডেন্টের 3 মাস সময় কাটায় কাটায় পূর্ণ হলো। ভাঙা হাড়ে ব্যান্ডেজের ব্যবহার করলেও একটা পায়ে অপারেশনের প্রয়োজন পড়েছে। সেই পা ঠিক হতে অনেকটা সময়ের প্রয়োজন। বাকি হাড়ের ব্যান্ডেজ গতকাল খোলা হয়েছে। সাবধানে চলাফেরা করার নির্দেশ ডাক্তারের। দ্বিতীয় ব্যান্ডেজ হাড় জোড়া নিয়েছে। অপারেশনে যুক্ত বাম পায়ের ক্ষত এখনও শুকায়নি। অন্তরের ক্ষত যেখানে তাজা, পায়ের ক্ষত আর এমন কি? একবার বিভৎস স্মৃতির পাতা উল্টাতে গিয়েও দীর্ঘশ্বাস ফেলল উর্মি। বসার ঘর থেকে টুকটাক আওয়াজ ভেসে আসছে। ড্রয়িং রুমের সোফায় নত মস্তকে বসে আছে রাহাত। সদর দরজা খোলা পেয়েই ঢুকলো। বেল দেওয়ার প্রয়োজন পড়ল না। দোকানের উদ্দেশ্যে বের হবেন মোস্তাফ সাহেব। তৈরি হয়ে ঘর ছেড়ে বের হলেন। ড্রয়িং রুম পর্যন্ত এসেই থেমে গেলেন। রাহাত বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে সালাম দিতেই তিনি উত্তর দিলেন। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন,